গভীর রাত, চারপাশটা বড্ড নিঝুম, শুধু একটানা ঝিঁঝির ডাক, আর কোনো শব্দ নেই। আকাশের এক ফালি বাঁকা চাঁদ ঢাকা পড়েছে মেঘের চাদরের আড়ালে। এরই মাঝে হঠাৎ একটা অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। কেউ যেন ভারী কিছু একটা টেনে নিয়ে চলেছে। এই বাগানটা পরিত্যক্তই বলা যায়, আগাছায় ভরে গিয়েছে চারপাশ। তারই মাঝে কেউ শুইয়ে দিল একটি নারী দেহকে। সেই দেহে আর প্রাণ নেই তা বোঝাই যাচ্ছে। সদ্য নিথর নিষ্পন্দ শরীরটাকে কোনো রকমে বাগানে ফেলে হাঁপাতে হাঁপাতে চারপাশটায় চোখ বুলিয়ে নিল আততায়ী। না, কেউ কোথাও নেই। তার এই অপকীর্তি দেখে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। এই গরমেও তার মাথা থেকে গোটা মুখটা একটা চাদরে ঢাকা, শুধু চোখগুলো খোলা রয়েছে। ঘামে সারা শরীর একদম ভিজে গিয়েছে। যদিও এখানে তাকে কেউ চেনে না, তবু সাবধানের মার নেই। আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকাও ঠিক হবে না। ঘরের দিকে দ্রুত পা চালালো সে। বাগানের স্যাঁতস্যাঁতে মাটিতে একাকী পড়ে রইল এক দুর্ভাগিনী। চোখ দুটো খোলা, বিস্ফারিত। অনেক কথা বলতে চাইছে যেন। কাউকে বিশ্বাস করে ঠকে যাওয়ার যন্ত্রণা তার সারা শরীরে ছড়িয়ে রয়েছে। স্কেয়ার অ্যালার্ট অফিসিয়ালে আজ আপনি শুনছেন দারোগা প্রিয়নাথের গল্প অবলম্বনে গিরিবালা হত্যা রহস্য। দারোগা প্রিয়নাথ ওরফে প্রিয়নাথ মুখোপাধ্যায় ছিলেন একজন বাঙালি লেখক এবং তৎকালীন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক। তিনি তার ৩৩ বছরের কর্মজীবনের বৈচিত্র্যময় বিভিন্ন ঘটনাবলী লিপিবদ্ধ করেছেন বাংলার প্রথম গোয়েন্দা বই দারোগার দপ্তরে। তার জন্ম 1855 সালে অবিভক্ত বাংলাদেশের নদিয়ার চুয়াডাঙ্গায়। মৃত্যু 1947 সালে কলকাতায়। নগরীতে অপরাধ সমাধান চমৎকার রেকর্ডের জন্য ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর উপাধি দেয়। 1889 সালে তিনি অনুসন্ধান জার্নালে তার কিছু মামলার বিবরণ লিখতে শুরু করেন। পরবর্তীকালে সেই গল্পগুলি নিয়ে দারোগার দপ্তর প্রকাশিত হয়। গল্পে যাওয়ার আগে আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের পরিবেশনা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। 1000-এর পরিবার হওয়ার পথে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প গিরিবালা হত্যা রহস্য। কলকাতা শহরের ফাঁকা রাস্তা দিয়ে ঘোড়ার গাড়ি এগিয়ে চলেছে। মধ্য গগনে সূর্য। এই ভর দুপুরে শহরের রাস্তা একটু বেশি নিঝুম থাকে। শহরবাসী এখন দিবানিদ্রায় মগ্ন। ঘোড়ার গাড়িতে দেখা যাচ্ছে এক মহিলা ও তার 2 পুরুষ সঙ্গী বসে রয়েছে। বেশ কিছুক্ষণের নীরবতা ভেঙে সেই মহিলা প্রশ্ন করে, আপনারা কিন্তু এখনো বললেন না যে আমরা ঠিক কোথায় যাচ্ছি। এখনই জানতে পারবে, আর তো একটুখানি পথ বাকি। এত দূর থেকে তিনি এসেছেন শুধুমাত্র তোমার সাথে দেখা করবেন বলে। আমি সত্যি ভাবতে পারছি না এত বছর পর তিনি কলকাতায় আসবেন আমার সাথে দেখা করতে। এ আমার পরম সৌভাগ্য। তার কাছে তো আমার একটাই জিনিস চাওয়ার আছে। হ্যাঁ, সে তো আমরা জানি। দেখা হলে তুমি তাকে সে কথা বলো। আর আমরা তো বললামই, তিনি বলেছেন যে তোমার ইচ্ছা তিনি পূরণ করবেন, তোমার জিনিস তোমাকেই ফিরিয়ে দেবেন। আজ আর আমি কিছুই ফেরত চাই না। আপনারা তো জানেন
আমি যে অবস্থায় রয়েছি সেই পরিস্থিতিতে কাউকে সেখানে নিয়ে আসা বা আমার প্রকৃত পরিচয় জানানো সম্ভব নয়। আমি শুধু চাই একবার চোখের দেখা দেখতে, আর কিচ্ছু নয়। তিনিও সে কথা জানেন, আর তাই তো তোমাকে আজকে ডেকে পাঠিয়েছেন। আমি সারা জীবন তাহলে ওনার কাছে কৃতজ্ঞ থাকব, কিন্তু আমার মনের মধ্যে একটা কথা সমানে ঘুরপাক খাচ্ছে। জানি তুমি কি ভাবছো, এত বছর পরে কেন তিনি তোমার কাছে এলেন, তাই তো? দেখো, আসলে ওনার তো বয়স হয়েছে। এই বয়সে আগের মতো আর সেই তেজ ওনার নেই। তুমি ওনাকে দেখলেই বুঝতে পারবে কতটা পরিবর্তন এসছে মানুষটার মধ্যে। তাই তিনি চান তোমার প্রতি সেদিন যে অন্যায় হয়েছে তার কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করতে। মাঝে মধ্যেই উনি খুব অনুশোচনা করেন সেই সময়ের জন্য, আর সেই কারণেই এত কষ্ট করে লোক লাগিয়ে এত খরচা করে তোমার খোঁজ সন্ধান করছেন। নাহলে কি আর এইসব করতেন? আর শেষ পর্যন্ত যখন তিনি জানতে পারলেন যে আমরা তোমার খবর পেয়েছি, তখন নিজেই ছুটে চলে এসেছেন তোমার সাথে দেখা করবেন বলে। কথায় কথায় বেশ অনেক দূর চলে এসেছে তারা। গাড়ির মধ্যে থাকা দুজন পুরুষ যাত্রীর মধ্যে একজনের আদেশে কোচওয়ান গাড়ি থামালো। এই অঞ্চলটা একটু বেশি নির্জন, আশেপাশে বিশেষ বাড়ি ঘর নেই। মহিলা গাড়ি থেকে উঁকি দিয়ে এদিক ওদিক দেখে একটু ভীত গলায় বলে উঠলেন, এখানে গাড়ি দাঁড় করালেন কেন? এখানে তো কোনো বাড়ি দেখছি না। এখানে নেমে হেঁটে যেতে হবে বাড়িতে, গলির ভেতর তো আর গাড়ি ঢুকবে না। এসো, নেমে এসো তাড়াতাড়ি। সে নেমে আসার পর গাড়ির কোচওয়ান তার ভাড়া বুঝে নিয়ে গাড়ি ঘুরিয়ে চলে গেল, আর ওরা তিনজনে হাঁটতে লাগলো পাশের এক গলির ভিতর দিয়ে। বেশ অনেকটা হাঁটার পর গলির শেষ প্রান্তে এক বাড়ির সামনে এসে ওরা দাঁড়ালো। গলিটা বদ্ধ গলি নয়, এই বাড়ির পরেই শুরু হয়েছে একটা মাঠ। চারপাশে অবশ্য আগাছায় ভরে রয়েছে। গলিতে আরও যে দু একটা বাড়ি রয়েছে সেগুলোতেও জনপ্রাণী আছে বলে মনে হচ্ছে না। দরজা খোলা আছে, ভিতরে এসো। দরজা ঠেলে দুই পুরুষ সঙ্গীর সাথে ভিতরে প্রবেশ করে সেই মহিলা। ঘরে প্রবেশ করে তারা দেখে একটি আরামকেদারায় একজন বয়স্ক রাশভারী মানুষ বসে আছে, আর পাশের সোফায় আরও তিনজন সম্পূর্ণ অচেনা ব্যক্তি বসে। ওই মহিলা প্রথমেই দূর থেকে কেদারায় বসে থাকা মানুষটিকে প্রণাম করে বলেন, আপনার পা ছুঁয়ে প্রণাম করার সাহস দেখাতে পারি না, দূর থেকেই আমার প্রণাম গ্রহণ করুন। এরপর তিনি মহিলাকে নিয়ে আসা দুইজনের দিকে একটা খাম এগিয়ে দিয়ে বললেন, এটা ধরো, আর তোমরা এখন এখান থেকে যাও, পরে তোমাদের ডেকে পাঠালে এসো। তারা দুজন খামটি হাতে নিয়ে নমস্কার জানিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। এরপর তিনি সোফায় বসে থাকা বাকি তিনজনকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা, তোমরাও তাহলে বরং এখন এসো, আমি এর সাথে একান্তে কিছু কথা বলতে চাই, পরে না হয় তোমাদের সাথে আলোচনায় বসা যাবে। এরপর ওই তিনজন ব্যক্তিও বিদায় নিয়ে বেরিয়ে গেল। ঘরে এই মুহূর্তে শুধুমাত্র সেই মহিলা আর রাশভারী ভদ্রলোক। বেশ কিছুক্ষণের নীরবতা, তারপর শুরু হলো তাদের মধ্যে পুরনো দিনের কথাবার্তা। সেই পুরনো স্মৃতি মনে পড়ায় মন ভারাক্রান্ত হয়ে পড়ে মেয়েটির। চোখের কোণে জমা হয় বিন্দু বিন্দু জলকণা, গলা বুজে আসে আবেগে। ভদ্রলোক চেয়ার থেকে উঠে এসে এক গ্লাস জল বাড়িয়ে দিলেন তার দিকে, কিন্তু সে কি আর জানতো এই জলের মধ্যেই লুকিয়ে রয়েছে তার মৃত্যুর বীজ। একটু পরেই গলা থেকে বুক জ্বলে যেতে শুরু করে, শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে, ছটফট করতে থাকে সে মেঝেতে পড়ে। এক সময় সব শান্ত হয়, নিস্তেজ হয়ে পড়ে শরীর, আর চেয়ারে বসা মানুষটার মুখে খেলে যায় মৃদু হাসির ঝিলিক। সেদিন সকালে থানায় বসেই কাজ করছি, খবর এলো অনতি দূরে এক জঙ্গলময় বাগানের মধ্যে একজন ভদ্রমহিলার মৃতদেহ পাওয়া গেছে। তৎক্ষণাৎ সরেজমিনে তদন্ত করতে কয়েকজনকে নিয়ে সেখানে হাজির হলাম। ততক্ষণে সেখানে ভিড় জমে গেছে, কিন্তু কেউই মৃতাকে শনাক্ত করতে পারল না।
বোঝাই যাচ্ছে তিনি এই অঞ্চলের বাসিন্দা তো নন। তার মানে হয় কেউ তাকে এখানে নিয়ে এসে খুন করেছে, আর না হলে খুন করার পর এখানে ফেলে দিয়ে গেছে। সমস্ত রকমের চেষ্টা করার পরেও সেই মৃতদেহ সম্পর্কে কোনো রকম তথ্য পেতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত তার দাহ কার্য সম্পন্ন করতে বাধ্য হলাম। অবশ্য তার আগে মৃতদেহের একটি ছবি তুলে রাখা হলো পরবর্তীতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পরও কোনো রকম আশার আলো না দেখতে পেয়ে যখন কেসটা বন্ধ করে দেওয়ার কথাই ভাবছি, ঠিক তখনই খবর পেলাম একজন ভদ্রমহিলা একটি থানায় তার বাড়ির ভাড়াটে মহিলার নামে মিসিং ডায়েরি করেছে। খবর পাওয়ার পরেই কাল বিলম্ব না করে সেই থানায় গিয়ে উপস্থিত হলাম। থানা থেকে খোঁজ নিয়ে সেই মহিলার বাড়িতে উপস্থিত হলাম আমরা। ওনার নাম বেলা। বেলা পেশায় একজন বারাঙ্গনা। দেহ ব্যবসা করে শহরের মধ্যে একটা ভালো দোতলা পাকা বাড়ি বানিয়েছে সে। ওই বাড়িতেই আরও কয়েকজন বেশ্যা ভাড়া থাকে। বেলার কাছে জানতে পারলাম চন্দ্রমুখী নামে একজন সেই বাড়ি থেকেই বেশ কিছুদিন যাবৎ নিখোঁজ। চন্দ্রমুখী অত্যন্ত চালাক একজন মহিলা। সে কাউকেই বিশ্বাস করত না, নিজে যা ভালো মনে করত তাই করত। দেহ ব্যবসা করে সে বেশ কিছু গহনা ও বাসনপত্র তৈরি করেছিল। অনেকেই সেগুলো হাতানোর জন্য চেষ্টা করেছিল বটে, কিন্তু কেউই সফল হতে পারেনি। কোনোদিন কেউ তাকে এই বাড়ির বাইরে রাত কাটাতেও দেখেনি। এই প্রথম কয়েকদিন ধরে তার ঘর তালা বন্ধ রয়েছে। সে যে কোথায় গেছে কেউ জানে না। বেলাকে সেই জঙ্গলময় বাগানে পাওয়া মৃতদেহের ছবি দেখিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই ছবিটা দেখো, এই কি চন্দ্রমুখী? বেলা অনেকক্ষণ ধরে ছবিটি পর্যবেক্ষণ করে বলল, যেরকম অবস্থায় ছবিটা তোলা হয়েছে তাতে তো চেনা বেশ মুশকিল। তবে ছবিটা দেখে মনে হচ্ছে চন্দ্রমুখী হবে, কিন্তু চন্দ্রমুখীর এই অবস্থা কে করলো? সেসব জানতে পারবে আস্তে আস্তে। এখন আমি যা জিজ্ঞেস করছি ঠিকঠাকভাবে তার উত্তর দাও। তোমার সাহায্য ছাড়া আমরা তদন্তের কাজে এগোতে পারবো না। কি জানতে চান বলুন, আমি যতটা পারি নিশ্চয়ই সাহায্য করব। আচ্ছা, এই চন্দ্রমুখী এখানে কতদিন ধরে ছিল? তা প্রায় 8-10 বছর হবে। তার ঘরে কার কার যাতায়াত ছিল? কোনো ঠিক ছিল না, তার কোনো বাঁধা বাবু ছিল না। প্রায়ই তার ঘরে অপরিচিত লোকদের দেখতে পেতাম। এই চন্দ্রমুখী যখন প্রথম এসেছিল তখন কি সে একাই এসেছিল নাকি কেউ তাকে নিয়ে এসেছিল? একজন নিয়ে এসেছিল, সেই তাকে তার বাড়ি থেকে বের করে এনেছিল। 1 বছর ধরে প্রায় দিনই সে চন্দ্রমুখীর কাছে আসতো। তখন অন্য কাউকে আসতে দেখিনি, কিন্তু 1 বছর পর থেকে আর তাকে দেখিনি। আমি একবার চন্দ্রমুখীকে জিজ্ঞাসা করেছিলাম, তাতে সে বলেছিল যে সে নাকি মারা গেছে। তারপর থেকে অনেক অপরিচিত লোক মাঝে মাঝেই তার ঘরে আসতো। এইসব অপরিচিত লোক কারা কিভাবে জানবো? তা তো ঠিক আমি বলতে পারবো না। হ্যাঁ, তবে সরলা বলে একজন এখানে ভাড়া থাকে। তার সাথে চন্দ্রমুখীর খুব ভাব ছিল। সরলা সবসময়ই চন্দ্রমুখীর ঘরে যাওয়া আসা করত। একমাত্র সেই আপনাকে কিছু বলতে পারবে। এছাড়া এখানে তো আর কারোর থেকেই কিছু জানতে পারবেন বলে মনে হয় না। তা সরলা এখন কোথায়? এ বাড়িতেই আছে, আমি ডেকে দিচ্ছি। শুধু তাকে ডেকে দিলেই হবে না, সে যাতে সব কথা বলে সেই ব্যবস্থাও তোমাকেই করতে হবে। আর একটা কথা, চন্দ্রমুখী যে এই ঘরেই থাকতো এবং অপরিচিত লোককে এইখানেই থাকতে দিত, সে কথা বাইরের অপরিচিত লোকরা জানতো কিভাবে? ওর ঘরে গেলেই আপনি দেখতে পাবেন ঘরের সামনে একটা বারান্দা আছে। সেই বারান্দাতেই ও সারা দিন বসে থাকতো, আর রাস্তা দিয়ে যারা যেত তাদের সাথে ভাব জমিয়ে তাদের ধরে ঘরে নিয়ে আসতো। আচ্ছা, তোমার কি মনে হয় এই রকম কেউই তাকে এইখান থেকে নিয়ে গিয়ে এরকম অবস্থা করেছে? আমার তো তাই মনে হয়। তবে এর আগে কোনোদিন কারোর সঙ্গে ওকে কোথাও যেতে দেখিনি। টাকার লোভ দেখালেও ও কারোর সঙ্গে যেত না, কাউকে খুব একটা বিশ্বাস করতো না।
আচ্ছা, চন্দ্রমুখীর কি অনেকগুলো গয়নাকাটি ছিল? অনেক না হলেও তা বেশ কিছু ছিল বটে। তা সেসব সে কোথায় রাখতো? সেগুলো প্রায়ই ও গায়ে পড়ে থাকতো। বুঝলাম। এই ঘরের চাবি কোথায়? আমাদের কারোর কাছে তো নেই। বিশ্বাস করে কখনো কাউকে সে ঘরের চাবি মোটেই দিত না। ঘরটা একবার খুলে দেখা দরকার। অন্য কোনো চাবি দিয়ে তালা খোলা যাবে না? যেতে পারে। 1 মিনিট, আসছি। বেলা তাড়াতাড়ি উপরে চলে গেল। একটু বাদেই ফিরে এলো একতারা চাবির গোছা হাতে নিয়ে। এই যে এখানে এই বাড়ির সমস্ত চাবি আছে। দেখুন এগুলোর মধ্যে কোনোটা দিয়ে খোলা যায় কিনা। প্রত্যেকটা চাবি তালায় লাগিয়ে দেখছিলাম। হঠাৎ একটা চাবি দিয়ে তালাটা খুলে গেল। দরজা খুলে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে দেখলাম বেলার কথাই ঠিক। ঘর সংলগ্ন বারান্দায় দাঁড়ালে রাস্তায় যেসব লোকেরা যায় তাদের সকলকে দেখাও যাবে, আবার চাইলে কথাও বলা যাবে। ঘরে যেসব আলমারি ও বাক্স ছিল তার সবকটা অন্য চাবি দিয়ে খুলে অথবা ভেঙে দেখা গেল তার সমস্ত গহনাই সেইখানেই রয়েছে, কোনোটাই চুরি যায়নি। বেলা দেখে নিশ্চিত করলো যে সমস্ত গয়নাই সেখানে আছে। এমনকি যে গয়নাগুলো সে কখনো গা থেকে খুলতো না সেগুলো এখানে খুলে রেখে গেছে। আশ্চর্য ব্যাপার। এতক্ষণ ভাবছিলাম গয়নার জন্যই বোধহয় চন্দ্রমুখীকে হত্যা করা হয়েছে, কিন্তু এখন তো মনে হচ্ছে কোনো চোর বা অলংকার লোলু ব্যক্তি এই কাজ করেনি। তার কারণ অন্য। কেসটা এবার বেশ জটিল হয়ে দাঁড়ালো। এর মধ্যে সরলা এসে দরজার বাইরে দাঁড়িয়েছে। ওকে ঘরের ভিতরে ডেকে জিজ্ঞাসা করলাম, সরলা, আমি তোমাকে যা যা জিজ্ঞেস করব তুমি কি তার ঠিক ঠিক উত্তর দেবে, নাকি তোমাদের মতো মেয়েরা যেরকম প্রশ্ন শুনলেই মিথ্যে কথা বলে সেই রকম করবে? মিথ্যে কথা বলার তো কোনো কারণ দেখছি না। চন্দ্রমুখী মারা গেছে, শুনলাম কেউ নাকি তাকে খুন করেছে। এখন সেই হত্যাকারী যাতে ধরা পড়ে তার জন্য আমি অবশ্যই চেষ্টা করব। আপনি আমাকে যা যা জিজ্ঞেস করবেন আমি তার যথাযথ উত্তরই দেব। কোনো মিথ্যাও বলবো না, আর কোনো কথা গোপনও করব না। বলুন কি জানতে চান? তুমি জানো যে চন্দ্রমুখী কয়েকদিন আগে এখান থেকে চলে গিয়েছে, সে যে নিখোঁজ? হ্যাঁ, সে যেদিন চলে গিয়েছিল সেটা আমি জানি। তারপর সে আর ফিরে আসেনি। ঠিক কখন গিয়েছিল সে? এই 3টে-4টে নাগাদ। দুপুর না রাত? দুপুর 3টে-4টে। কাদের সঙ্গে আর ঠিক কি অবস্থায় বেরিয়েছিল বলতে পারবে? কয়েকদিন ধরে 2জন লোক চন্দ্রমুখীর ঘরে যাতায়াত করছিল, তাদের সাথে বেরিয়েছিল সেদিন। তারা কারা তুমি জানো? না, সেটা আমি ঠিক জানি না। আচ্ছা, তা কতদিন ধরে ওরা দুজন চন্দ্রমুখীর ঘরে যাতায়াত করছিল? আমাদের মতন মেয়েদের ঘরে যাতায়াত বলতে আমরা যা বুঝি তারা কিন্তু সেই অর্থে যাতায়াত করতো না। চন্দ্রমুখী নিখোঁজ হওয়ার 3-4 দিন আগে থেকে তারা চন্দ্রমুখীর ঘরে আসা যাওয়া করছিল। তাদের দেখে মনে হচ্ছিল তারা চন্দ্রমুখীর আত্মীয় বা ওর দেশের কোনো লোক হবে। রাতের দিকে ওরা কোনোদিনই আসেনি, দিনের বেলাতেই সবসময় আসতো, আর 2-1 ঘন্টার বেশি কোনোদিন থাকতো না। ওদের সামনে চন্দ্রমুখী কিভাবে চলাফেরা করতো? ওদের দেখলে ও বেশ একটু লজ্জা পেয়ে থাকতো। যে সময় চন্দ্রমুখী ওদের সাথে বেরিয়ে গেল তুমি সেই সময় ওকে দেখেছিলে? আমি সেই সময় এই ঘরে ছিলাম না ঠিকই, তবে হ্যাঁ দেখেছিলাম। ওর গায়ে সেই সময় কোনো গয়না ছিল কিনা তোমার মনে আছে? না, কোনো গয়নাই ছিল না। আমার স্পষ্ট মনে আছে, শুধুমাত্র পরনে একটা শাড়ি ছিল, আর কিছুই নয়। ব্যাপারটা কেমন আশ্চর্যের নয়? সব সময় যে গয়নাগুলো সে পরে থাকতো সেগুলো হঠাৎ করে খুলে বাইরে গেল কেন? এই ব্যাপারে তুমি কিছু বলতে পারো? কি মনে হয় তোমার, এই রকম করার কারণ কি হতে পারে? কারণ তো আমি ঠিক বলতে পারবো না, তবে আমি দেখেছি ওরা যখনই চন্দ্রমুখীর কাছে আসতো তার আগে থেকেই ওসব গয়না খুলে রাখতো। কিন্তু এই রকম করতো কেন? সেটা তো ঠিক জানি না। একবার আমি ওকে জিজ্ঞেস করেছিলাম অবশ্য। কি বলেছিল? বলেছিল ওনারা আমার গুরুজন,
আর আমি বেদবা, তাই ওনাদের সামনে গয়না পরে আসতে লজ্জা লাগে, সেই জন্যই নাকি সব খুলে রাখে। গুরুজন? কিরকম গুরুজন সেটা তুমি জিজ্ঞেস করেছিলে ওকে? হ্যাঁ, একদিন সেটাও জিজ্ঞেস করেছিলাম। কি উত্তর দিয়েছিল? ঠিক মতো কোনো উত্তর দেয়নি, বলেছিল সে সমস্ত কথা তোমার শোনার কোনো প্রয়োজন নেই। আমিও তারপর আর কিছু জিজ্ঞেস করিনি এ ব্যাপারে। আচ্ছা, ওরা যখন আসতো তখন কি চন্দ্রমুখীর ঘরে তুমি থাকতে? না, আমাকে সেই সময় সেখানে থাকতে দিত না। কোনো না কোনো অজুহাতে আমি একবার সেই সময় ঘরে যেতাম ঠিকই, কিন্তু সেও কোনো না কোনো ছল করে আমাকে ঘর থেকে বার করে দিত। তাদের মধ্যে ঠিক কী কথাবার্তা হতো তার বিশেষ কিছুই আমি শুনতে পেতাম না। যেটুকু শুনতে পেতে মাঝে সাঝে, তার মধ্যে যা মনে আছে সেটুকুই বলো। একটু চুপ করে সরলা মনে করার চেষ্টা করলো, তারপর বলল, সেরকম কিছুই মনে নেই, তবে একদিন ওদের মধ্যে একজন বলেছিল এতে তোমার ভালো রকম লাভ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ঠিক কোন লাভের কথা বলছিল তা কিছু বুঝতে পারিনি। এছাড়া আর কোনো কথা মনে আছে? আর আর কোনো কথা শুনেছি বলে তো মনে পড়ছে না। আচ্ছা, ঠিক আছে সরলা, তুমি আমাদের অনেক উপকার করলে। যে দুটো গুরুত্বপূর্ণ কথা তুমি আমাদের জানালে, তাতে আমাদের তদন্তের অনেকটা সুবিধা হলো। আশা করি খুব তাড়াতাড়ি আমরা হত্যাকারীর কাছে পৌঁছতে পারবো। আর যদি সত্যিই তাকে ধরতে পারি, তাহলে তুমিও সরকারের কাছ থেকে উপকৃত হবে নিশ্চিত। যাই হোক, তোমার যদি আর কোনো কথা মনে পড়ে, সেটা যত সামান্যই হোক, সাথে সাথে আমাদের জানাতে সংকোচ করো না। চিন্তা করবেন না স্যার, কোনো কথা মনে পড়লে সাথে সাথেই আপনাদের খবর দেব। আমাদের আরেকটা বিষয় জানার খুব দরকার। সেই ব্যাপারে যদি তুমি কোনো রকম সাহায্য করতে পারো, তাহলে খুবই ভালো হয়। কি ব্যাপারে? আমার সাধ্যমতো আমি সাহায্য করব। আচ্ছা, এই চন্দ্রমুখী এর দেশ কোথায় কিছু জানো? তার বাবা মা বা স্বামীর নাম কি, আর তারা কোথায় থাকে, এ কটা জিনিস জানতে পারলে আমাদের তদন্তের কাজটা খুব সহজ হয়। এই ব্যাপারে তো আমি বিশেষ কিছু জানি না, তবে শুনেছি তার বাড়ি মেদিনীপুরে কোনো এক ছোট গ্রামে, কিন্তু গ্রামের নাম আমি বলতে পারবো না। ওর দেশের বাড়ি থেকে কোনোদিনে কেউ ওর সাথে দেখা করতে এসেছিল? না। তুমি এখানে তাও কতদিন ধরে আছো? সে তো অনেক বছর হয়ে গেল, ঠিক কত বছর এখন আর মনে নেই। চন্দ্রমুখী যখন এই বাড়িতে আসে, তখন তুমি কোথায় ছিলে? তখনও আমি এই বাড়িতেই থাকতাম। তাহলে যে চন্দ্রমুখীকে তার বাড়ি থেকে বার করে এই বাড়িতে নিয়ে এসেছিল, তাকে তুমি দেখেছিলে, তাই তো? হ্যাঁ, প্রায় 1 বছর সে এই বাড়িতেই ওর কাছে যাতায়াত করত, তারপর সে মারা যায়। তার নাম কি ছিল বলতে পারবে? যতদূর মনে পড়ছে, হ্যাঁ, তার নাম ছিল কৈলাসচন্দ্র দত্ত। সে কোথায় থাকতো জানো? না, তা জানি না। কোথায় কাজ করতো সেটা শুনেছিলে? কোনো একটা অফিসে কাজ করত, তবে কোন অফিস বা কি কাজ সে ব্যাপারে কিছু জানি না। কৈলাসচন্দ্র দত্ত যে সময় চন্দ্রমুখীর কাছে আসতো, সেই সময় ওর সাথে কি আর কেউ আসতো? অনেকদিন আগের কথা, তাই ঠিক ভালো করে মনে নেই, তবে অবিনাশবাবু নামে একজন অনেকদিন আগে ওর কাছে আসতো। তিনি একটা বড় পোস্ট অফিসে কাজ করতেন। উনি কোথায় থাকেন সেটা বলতে পারবো না, অনেকদিন আগের কথা তো। তাই তিনি কৈলাসচন্দ্র দত্তের সাথে আসতেন নাকি অন্য কারোর সাথে, নাকি একাই আসতেন, সেটা এখন আর ঠিক মনে নেই, তবে তিনি যে আসতেন সেটা আমার বেশ মনে আছে। আর একটা কথা, অবিনাশবাবু কিন্তু এখনো বেঁচে আছেন, কারণ 15 দিন আগেও আমি তাকে দেখেছি। 15 দিন আগে? কোথায় দেখেছো তাকে? আমি গঙ্গা স্নান করার জন্য ট্রামে করে যাচ্ছিলাম, অবিনাশবাবু সেই ট্রামেই ছিলেন। ট্রাম থেকে নেমে তিনি একটা পোস্ট অফিসের ভিতরে ঢুকে গেলেন, আমি নিজের চোখে দেখেছি।
তখন কটা বাজে? ওই সকাল 10টা হবে। আচ্ছা, যখন তিনি পোস্ট অফিসের ভিতরে ঢুকলেন তখন তার পোশাক কিরকম ছিল? প্যান্টুলুন আর চাপকান। ওনার পদবি কি ছিল বা উনি কোন জাতি ছিলেন সেটা বলতে পারবে? না, তা বলতে পারবো না, তবে আমি তাকে খুব ভালো করে দেখলে চিনতে পারবো। আর যে দুজন লোকের সঙ্গে চন্দ্রমুখী সেদিন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তাদের দেখলে চিনতে পারবে তো? অবশ্যই পারবো। ঠিক আছে, এখন আসছি আমি। কাল সকাল ওই 8টা-9টার সময় আবার আসবো। পরদিন ঠিক সকাল 9টায় আবার ওই বাড়িতে গিয়ে বেলার সঙ্গে প্রথমে দেখা করলাম এবং তাকে বললাম, আচ্ছা সরলাকে তুমি একটু বলে দাও যে ও যেন 1-1.5 ঘন্টার জন্য আমার সাথে একটু বের হয়। ও কোথায় যাবে? আমি যেখানে যাব আমার সঙ্গেই সে সেখানে যাবে, আমার সঙ্গেই গাড়িতে বসে থাকবে। অবিনাশবাবু যখন পোস্ট অফিসে ঢুকবেন তখন সে অবিনাশবাবুকে চিনিয়ে দেবে, এইটুকুই তার কাজ। অবিনাশবাবুকে খুঁজে বার করে কি খুব দরকার? বহুদিন আগে তিনি চন্দ্রমুখীর ঘরে আসতেন, তাই তার পক্ষে কৈলাস চন্দ্রকে চেনা অসম্ভব নয়। অবিনাশবাবুকে খুঁজে পেলে তার সঙ্গে গিয়ে আমি আমার তদন্তের জন্য যা জানা প্রয়োজন সেগুলো জেনে নিতে পারব। আমার কথা শুনে বেলা সরলাকে ডাকতে গেল, কিন্তু সরলা আসার পর বেলা যখনই তাকে আমার সঙ্গে অবিনাশবাবুকে চিনিয়ে দিতে বলল তখন সরলা প্রথমে রাজি হলো না। এরপর আমি আর বেলা দুজনে মিলে অনেক বোঝানোর পর সে রাজি হলো এবং আমার গাড়িতে উঠে বসলো। আমি গাড়ি নিয়ে লাল দিঘির কাছে, যেখানে পোস্ট অফিসের কর্মচারীরা ট্রাম থেকে নামে, সেইখানেই অপেক্ষা করতে লাগলাম। গাড়োয়ানকে গাড়ির ভেতরেই থাকতে বলে আমি গাড়ি থেকে নেমে গাড়ির কাছেই দাঁড়িয়ে রইলাম আর সরলাকে গাড়ির ভেতরেই বসে থাকতে বললাম। সে গাড়ির দরজা বন্ধ করে খড়খড়ির ফাঁক দিয়ে রাস্তার দিকে নজর রাখল। 10টা প্রায় বেজে গেল, কিন্তু অবিনাশবাবুর দেখা তখনও পাওয়া যায়নি। আরও কিছুক্ষণ অপেক্ষা করব বলেই ঠিক করলাম। প্রায় 11টার সময় সরলা গাড়ির দরজা একটু ফাঁক করে আমাকে বলল, ওই দেখুন, অবিনাশবাবু ট্রাম থেকে নেমে পোস্ট অফিসের দিকে যাচ্ছেন। এবার সরলা আঙুল তুলে একজন পেন্টুলুন চাপকান পরা প্রায় 45 বছর বয়সী এক ব্যক্তির দিকে নির্দেশ করে বলল, ওই যে, আমি ওনার কথাই বলছিলাম, ওনার নামই অবিনাশবাবু। সরলার কথা শুনে আমি দ্রুতপদে অবিনাশবাবুর কাছে গিয়ে ডাকলাম, অবিনাশবাবু? হ্যাঁ, আপনি? অবিনাশবাবু ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে আমাকে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকেই ডাকছি। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আপনার সাথে আমার একটি বিশেষ দরকার আছে। কখন আর কোথায় আপনার সঙ্গে দেখা করে একটু কথা বলা যাবে যদি বলেন, তাহলে আমি সেখানে পৌঁছে যাব। আপনার কি দরকার এখনই বলতে পারেন? না, এখানে এই কথা বলা সম্ভব না। আমি যে কথাগুলো বলবো তাতে বেশ কিছুটা সময় লাগবে, আর একটু নির্জন জায়গায় কথাগুলো বলা ভালো। এখন আপনার অফিসের সময়, তাই এখন বিরক্ত করতে চাই না। ঠিক আছে, তাহলে সন্ধ্যের সময় আমার বাড়িতে আসুন, সেখানেই কথাবার্তা হবে। আপনার বাড়ি কোথায় সেটা তো আমার জানা নেই। জানা থাকলে সেখানে গিয়েই তো আপনার সাথে দেখা করতাম, এখানে এভাবে আসার প্রয়োজন হতো না। আমার কথা শুনে অবিনাশবাবু তার বাড়ির ঠিকানা আমাকে দিয়ে দিলেন। আমি পকেট ডায়েরিতে লিখে নিয়ে চলে এলাম। অবিনাশবাবু পোস্ট অফিসে ঢুকে গেলেন। সরলাকে তার বাড়ি পৌঁছে দিয়ে আমি তখনকার মতো নিজের কাজে চলে গেলাম। সেই দিনই সন্ধ্যার পর অবিনাশবাবুর বাড়িতে উপস্থিত হলাম। তিনি সম্ভবত অফিস থেকে ফিরে বিশ্রাম নিচ্ছিলেন। আমার দেখা করতে আসার খবর পেয়ে তিনি আমাকে ভেতরে ডেকে পাঠালেন। বাড়ির ভিতরে প্রবেশ করে দেখলাম এখানে অবিনাশবাবু তার পরিবার নিয়ে বাস করেন না, এটা একটা মেস বাড়ি। তারই মতো কয়েকজন আলাদা আলাদা অফিসের কর্মচারী একই সাথে এই বাড়িতে থাকেন। সকলে মিলে একজন রান্নার ঠাকুর আর একজন সর্বক্ষণের কাজের মেয়েকে রেখেছেন। তারাই গোটা বাড়ির সব দেখাশোনা করে, কাজ করে। প্রতিটা ঘরে একটা কেওড়া কাঠের তক্তপোষ, বিছানা, টিনের একটা বাক্স, জামা কাপড় রাখার জন্য দেওয়ালে একটা আলনা ছাড়া তেমন কোনো আসবাবপত্রই নেই। প্রতি ঘরে 1 থেকে 4 জন পর্যন্ত বাস করে।
অবিনাশবাবু দোতলায় থাকেন, আমাকে সেইখানেই ডেকে পাঠিয়েছেন। সিঁড়ি দিয়ে ওঠার পরেই তিনি আমাকে সঙ্গে করে তার ঘরে নিয়ে গিয়ে তক্তপোষের উপরেই বসতে বললেন এবং নিজে তক্তপোষের অপর প্রান্তে বসে বললেন, আপনাকে তো আমি ঠিক চিনি না। আপনি কে, কোথায় থাকেন, আর আমার সাথেই বা আপনার দরকারটা ঠিক কি? নমস্কার, আমি একজন পুলিশের কর্মচারী। একটা জটিল কেসের তদন্তের স্বার্থে নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছি। সর্বসাধারণের উপকারের জন্য এই কেসের কিনারা হওয়াটা খুবই প্রয়োজন। এখন আপনি যদি আমাদের একটু সাহায্য করেন তাহলে আমাদের তদন্তের কাজে কিছুটা সুবিধা হয়। সেই কারণেই আপনার এখানে আমার আশা। আমার কথাগুলো শুনে অবিনাশবাবু বেশ অবাক হলেন। এমন কি কেস আছে যার তদন্তের জন্য আমার সাহায্যের প্রয়োজন? আমি তো এমন কিছু মনে করতে পারছি না। আপনি ঠিকই বলেছেন। আসলে আমি যে কারণে আপনার কাছে এসেছি সেটি আপনি হয়তো সহজে মনে করতেও পারবেন না, সেটাই স্বাভাবিক। কারণ ব্যাপারটা অনেকদিন আগের ঘটনা, আর এমন কিছু বিশেষ ঘটনাও নয় যে আপনি খুব সহজে সেটা মনে করতে পারবেন। যাই হোক, আমি এখন আপনাকে গোপনে কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনি যদি একটু কষ্ট করে মনে করার চেষ্টা করেন আর ঠিক মতো উত্তর দেন তাহলে খুব উপকার হয়। আর আমি আপনাকে এটাও নিশ্চিত করতে পারি যে আপনি আমাকে ওই ব্যাপারে যা যা বলবেন তা সবই আমি গোপন রাখব। বাইরের কেউই এই ব্যাপারে কোনো কিছুই জানতে পারবে না। আপনাকে আদালতে গিয়ে সাক্ষী দেওয়ারও কোনো প্রয়োজন হবে না। দেখুন, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বেশ, আপনি বলুন, আপনি কি জানতে চান? অনেকদিন আগে চন্দ্রমুখী বলে একজন মহিলাকে কৈলাসচন্দ্র দত্ত নামের এক ব্যক্তি বাড়ি থেকে বার করে নিয়ে এসেছিলেন। সেই সময় মাঝে মাঝে আপনিও তার ঘরে যেতেন। এখন আপনার জানা এইটুকু বিষয় যে চন্দ্রমুখীর বাড়ি কোথায় ছিল আর তার আত্মীয় স্বজনদের মধ্যে এখনো কেউ জীবিত আছে কিনা। আমার কথা শুনে অবিনাশবাবু বেশ কিছুক্ষণ চুপ করে বসে কিছু মনে করার চেষ্টা করলেন। তারপর বললেন, চন্দ্রমুখীকে না, সেটা তো ঠিক মনে করতে পারছি না। চন্দ্রমুখীর চেহারা, কোথায়, কোন বাড়িতে, কোন ঘরে সে থাকতো, সব কিছু বিশদে বলার পর অবিনাশবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। হ্যাঁ, তার কাছে আমি মাঝে মাঝে যেতাম, এ কথা ঠিক, কিন্তু সে তো অনেক দিন আগের কথা। হ্যাঁ, সেই কথা আমি তো প্রথমেই আপনাকে বললাম। এখন একটু মনে করে বলুন তো, কৈলাসচন্দ্র দত্তকে আপনার মনে আছে? কৈলাসচন্দ্র দত্ত? না, এই নামে তো কাউকে মনে পড়ছে না। তবে হ্যাঁ, এটা আমার বেশ মনে আছে যে ওই মহিলা আমাকে বলেছিল একজন ব্যক্তি তাকে বাড়ি থেকে বার করে নিয়ে এসেছে ওখানে। কিন্তু আমি যখন ওর ঘরে যেতাম তার আগেই ওই ব্যক্তি মারা গিয়েছিল। সেই ব্যক্তির নাম বা তার সম্পর্কে অন্য কিছু আপনি কখনো শোনেননি? না, সেরকম কিছু তো। তবে হ্যাঁ, মনে হচ্ছে যেন শুনেছিলাম ওই ব্যক্তি আর চন্দ্রমুখী একই গ্রামে থাকতো। কোন গ্রাম সেটা চন্দ্রমুখী কখনো বলেছিল আপনাকে? মনে হয় বলেনি, আর যদি বলেও থাকে সেটা আর আমার এখন মনে নেই। আচ্ছা বেশ, গ্রামের নাম না হয় মনে নেই, কিন্তু ওরা কোন দেশের লোক বলে আপনার মনে হয়েছিল? আমার কিছুই মনে হয়নি। তবে সম্ভবত সে আমাকে বলেছিল মেদিনীপুরের কোনো একটা গ্রামে তাদের বাড়ি ছিল। মনে হচ্ছে যেন, হ্যাঁ, দাঁতন গ্রামের কাছাকাছি কোনো একটা ছোট পল্লীর কথা শুনেছিলাম। এখন মনে হচ্ছে গ্রামের নামটাও সে বলেছিল, কিন্তু আমি এখন একেবারেই মনে করতে পারছি না। আপনি যতটুকু মনে করতে পেরেছেন সেটাই যথেষ্ট। এই তথ্যগুলো আমাদের তদন্তের কাজে অনেকটাই সাহায্য করবে বলেই ভরসা করি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে? হ্যাঁ, নিশ্চয়ই, বলুন। আজ এত বছর বাদে হঠাৎ করে সেই মহিলার সম্পর্কে আমার কাছে এত খোঁজ খবর নিচ্ছেন কেন? এইসব কথা তো তার কাছ থেকেও জানতে পারতেন। সেটা আর সম্ভব নয়। কেন? কারণ সে আর বেঁচে নেই। যদি সে বেঁচে থাকতো তাহলে আপনার কাছে আসবার কোনো প্রয়োজন আমার পড়তো না। তার সম্পর্কে এত কথা আমি কেন জিজ্ঞেস করলাম তা আর একদিন এসে না হয় আপনাকে বলবো। এর মধ্যে যদি আপনার আর কোনো কথা মনে পড়ে তাহলে অবশ্যই আমাকে জানাবেন।
আজ চলি, নমস্কার। মেদিনীপুর জেলার অন্তর্গত দাঁতন গ্রামটি আমি আগে থেকেই চিনতাম। সেখানে এর আগে আমি বেশ কয়েকবার গিয়েও ছিলাম। অবিনাশবাবুর কথায় ভরসা করে আমি সেখানে গিয়েই উপস্থিত হলাম। বেঙ্গল নাগপুর রেলওয়ের কল্যাণে এখন সেখানে যাওয়া একেবারেই কষ্টসাধ্য নয়। সেখানে একটা স্টেশনও এখন তৈরি হয়েছে, কিন্তু আমি যে সময়ের কথা বলছি তখন রেলওয়ে ছিল না। স্টিমারে করে খাল পেরিয়ে মেদিনীপুর পৌঁছতে হতো, তারপর সেখান থেকে পায়ে হেঁটে দাঁতন গ্রাম। দাঁতন গ্রামকে দুভাগে ভাগ করে মাঝখান দিয়ে দক্ষিণমুখী প্রশস্ত রাস্তা পুরুষোত্তমের দিকে চলে গিয়েছে। এখানে রয়েছে অতি প্রাচীন শ্যামলেশ্বর মহাদেবের মন্দির। মন্দিরের সামনে কালো পাথর দিয়ে নির্মিত একটি বিশাল বৃষমূর্তি শুয়ে আছে, যার সামনে দুটি পা কাটা। কথিত আছে তার এই রকম অবস্থা সেই ভয়ানক কালো পাহাড়ের জন্যই হয়েছিল। মন্দিরের দেওয়ালের গায়ে খোদাই করা দুটি অশ্লীল মূর্তি এখনো চোখে পড়ে। কথিত আছে যে রাজা ভোগরাজ নির্মাণ করেন এবং শ্যামলেশ্বরের মহাদেবের মূর্তি এখানে স্থাপন করেন পুরুষোত্তম যাওয়ার পথে। বেশিরভাগ যাত্রীরাই এই মন্দিরে এসে শ্যামলেশ্বরের মহাদেবকে দর্শন করে এবং তার পুজো দিয়ে যায়। কিন্তু মন্দিরের বর্তমান অবস্থা বেশ শোচনীয়। একজন পূজারীর উপর মন্দিরের ভার ন্যস্ত রয়েছে। তিনি তার ইচ্ছে মতো দিনে একবার করে এসে মন্দিরে পুজো দিয়ে তালাবন্ধ করে চলে যান। তারপর যদি কেউ মন্দির দর্শন করতে বা পুজো দিতে আসে, তাহলে তার ভাগ্যে মহাদেবের দর্শন সচরাচর ঘটে না। পুজো দেবার জন্য পূজারী ব্রাহ্মণকেও ধারের কাছে খুঁজেও পাওয়া যায় না। এই স্থানের নাম যে কেন দাঁতন হলো, সেই নিয়ে অনেক কিংবদন্তি আছে। অনেকে বলে থাকেন চৈতন্যদেব পুরুষোত্তম যাওয়ার পথে এই জায়গায় দাঁতন করে হাত মুখ ধুয়েছিলেন, তাই এই জায়গার নাম দাঁতন বলে পরিচিত। আবার অনেকে বলেন ভগবান যখন মনুষ্যরূপ ধারণ করে পুরীর পথে চলেছিলেন, তখন এই জায়গায় দাঁতন করে হাত মুখ পরিষ্কার করেছিলেন, তাই এই জায়গার নাম দাঁতন। তবে যদুনন্দন প্রায় 250 বছর আগে দাঁতনের যে ইতিহাস লিখেছেন, সেইটা পড়লে জানা যায় চৈতন্যদেব আসার অনেক আগে থেকেই দাঁতন গ্রামের অস্তিত্ব ছিল। এখানে দুটি বিশাল পুকুর আছে, একটির নাম বিদ্যাধর, অপরটির নাম শশাঙ্ক। বিদ্যাধরের জল অতি গভীর এবং নির্মল। এর ঠিক মাঝখানে জলের মধ্যে একটি দেব মন্দির প্রতিষ্ঠিত আছে। গ্রীষ্মকালে যখন জল কমে যায়, তখনই কেবলমাত্র এই মন্দিরের চূড়াটুকু দেখতে পাওয়া যায়। কথিত আছে রাজা তেলেঙ্গা মুকুন্দদেবের মন্ত্রী বিদ্যাধর এই পুকুরটি খনন করেছিলেন। শশাঙ্ক নামক পুকুরটি আয়তনে বিদ্যাধরের প্রায় 2.5 গুণ। রাজা শশাঙ্ক দেব এই পুকুর খনন করেছিলেন, তাই তার নামেই এই পুকুরের নাম হয়। দাঁতন গ্রামেকে আমাকে প্রায় 8 দিন থাকতে হলো। নতুন ধারার ভারপ্রাপ্ত কর্মচারীর সাহায্যে আমি অনুসন্ধান চালাতে লাগলাম। প্রত্যেক থানার অধীনে যে সমস্ত গ্রাম থাকে, সেই সব গ্রামের চৌকিদারদের সপ্তাহে 1 দিন করে থানায় উপস্থিত থাকতে হয় ও তাদের এলাকার সমস্ত খবরাখবর থানায় জানাতেও হয়। ওই চৌকিদারদের মধ্যে থেকে একজনের কাছে খবর পেলাম দাঁতন থেকে প্রায় 6-7 ক্রোশ দূরে একটি ছোট্ট গ্রাম আছে। ওই গ্রামে কৈলাসচন্দ্র দত্ত নামে একজন থাকত এবং সে কলকাতায় চাকরিও করত। ওই গ্রামেরই এক বাসিন্দা বিমলাচরণ দত্ত নামে তার এক আত্মীয়ের মেয়েকে সে একদিন বাড়ি থেকে বার করে নিয়ে যায়। যাকে নিয়ে গিয়েছিল তার নাম কি ছিল সেটা অবশ্য বলতে পারে না, কিন্তু সেই সময়ের পর থেকে সেই মেয়েটি এবং কৈলাসচন্দ্র দত্ত কেউই আর কোনোদিন গ্রামে ফিরে আসেনি। লোকমুখে শোনা যায় কৈলাসচন্দ্র দত্ত নাকি অনেক আগেই মারা গিয়েছে, আর ওই মেয়েটিও কলকাতারই কোনো এক স্থানে বেশ্যাবৃত্তি করে পেট চালাচ্ছে। চৌকিদারের কাছ থেকে এই খবর পেয়ে বুঝলাম আমি ঠিক জায়গাতেই এসেছি, আর যে উদ্দেশ্যে আমার এখানে আসা, সেই উদ্দেশ্য পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল। এখন চৌকিদারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই মেয়েটির বাবা বিমলাচরণ দত্ত এখন কোথায়? তার অনেক বয়স হয়েছে, বাইরে খুব একটা বেরোন না, বাড়িতেই থাকে। গতকালই আমি তাকে বাড়িতে দেখেছি। আচ্ছা ওই মেয়েটির বিয়ে কোথায় হয়েছিল বলতে পারবে? না, তা আমি বলতে পারবো না, তবে সে বিধবা ছিল। স্বামী মারা যাওয়ার পর বাপের বাড়িতেই থাকতো, আর সেখান থেকেই কৈলাসচন্দ্র দত্তের সঙ্গে বেরিয়ে যায়।
বুঝলাম। আচ্ছা, এই বিমলাচরণ দত্ত মানুষটি কীরকম? থানায় ডাকলে আসবে কি? উনি খুবই ভদ্র মানুষ, সামান্য বিষয়াদিও আছে। দারোগাবাবু ডাকছেন শুনলে নিশ্চয়ই আসবেন। চৌকিদারের সাথে যখন আমার কথা হচ্ছিল তখন সেখানে ওই থানার দারোগাবাবুও উপস্থিত ছিলেন। আমাদের কথোপকথন শুনে তিনি একটি কাগজ নিয়ে তাতে আদেশনামা লিখে সেই চৌকিদারের হাতে দিয়ে বললেন, আগামীকাল সন্ধ্যের আগেই যেন বিমলাচরণ দত্তকে সঙ্গে নিয়ে থানায় আসে সে। আর যদি কোনো কারণে কাল বিমলাচরণ দত্ত থানায় আসতে না পারেন, তাহলেও যেন সেই খবরটা চৌকিদার থানায় এসে জানিয়ে যায়। সেই কথাও তিনি বলে দিলেন। তাহলে তখন সেই মতো ব্যবস্থা নেওয়ার কথা ভাবা যাবে। দারোগাবাবুর আদেশ শুনে চৌকিদার সেই কাগজটি নিয়ে চলে গেল। চৌকিদার চলে যাওয়ার পর আমি অনেক কিছু ভাবলাম। কাল যদি বিমলাচরণ দত্ত চৌকিদারের সাথে থানায় না আসে, তাহলে আমাদেরই তার কাছে যেতে হবে। সেখানে গিয়ে খোঁজ করলে হয়তো অনেক কিছুই জানতে পারবো। কিন্তু যদি এই ঘটনার সাথে তার কোনো স্বার্থ জড়িয়ে থাকে, তাহলে তিনি আগে থেকে সতর্ক হয়ে যাবেন। আর যদি এই ঘটনার সাথে চন্দ্রমুখীর শ্বশুর বাড়ির কারোর কোনো স্বার্থ জড়িয়ে থাকে, তাহলে তার বাবার কাছ থেকে আমরা অনেকটাই সাহায্য পাবো বলে আশা করছি। গোটা দিনটাই এসব চিন্তা ভাবনা করেই কাটিয়ে দিলাম। সেদিন আর করার কিছুই ছিল না। পরদিন বিকেল 4টের সময় চৌকিদারের সঙ্গে বিমলাচরণ দত্ত থানায় উপস্থিত হলেন। তাকে নিয়ে আমিও ওই থানার দারোগাবাবু নির্জনে কথাবার্তা আরম্ভ করলাম। আমরা আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করার জন্যই এখানে ডেকে এনেছি। আপনাকে যেই কথাগুলো জিজ্ঞাসা করব সেগুলো আপনার পক্ষে লজ্জাকর হবে জানি, তবুও আমরা অনুরোধ করব আপনি কোনো কথা গোপন করবেন না এবং সমস্ত কথার যথাযথ উত্তর দেবেন। কথাগুলো গোপনে জিজ্ঞাসা করব বলেই আপনার বাড়িতে না গিয়ে আপনাকে থানায় ডেকে এনেছি। বলুন, কি জানতে চান আমার কাছে? আমি কথা দিচ্ছি, আপনারা আমাকে যা যা জিজ্ঞাসা করবেন তার কোনো কথাই আমি গোপন করব না। সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ারই চেষ্টা করব। আপনার গ্রামে কৈলাসচন্দ্র দত্ত নামে কেউ থাকতো? হ্যাঁ, থাকতো। তবে অনেক দিন আগেই সে মারা গেছে। তার বাবা ও ভাইয়েরা এখনও আমাদের গ্রামেই থাকে। ওরা কি আপনার স্বজাতি? হ্যাঁ, ওরা আমাদের স্বজাতীয়। এই কৈলাসচন্দ্র দত্ত আপনার একটি বড় সর্বনাশ করেছিল, তাই না? হ্যাঁ, তার উপর আমাদের সেই রকমই সন্দেহ হয়েছিল। সন্দেহ হয়েছিল যে আপনার মেয়েকে আপনার বাড়ি থেকে বার করে নিয়ে গিয়েছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ের নাম কি? গিরিবালা। আচ্ছা, কৈলাসচন্দ্র দত্ত তো অনেকদিন আগেই মারা গেছে, তাহলে গিরিবালা এখন কোথায় আছে আপনি কিছু জানেন? শুনেছি সে কলকাতাতে আছে, কিন্তু কলকাতার ঠিক কোথায় আছে তা আমার জানা নেই। গিরিবালা যখন বাড়ি থেকে চলে যায় তখন সে সধবা ছিল নাকি বিধবা? তার চলে যাবার 2 বছর আগেই সে বিধবা হয়। তার কোনো সন্তান ছিল? হ্যাঁ, একটি ছেলে ছিল। সেই ছেলে এখন কোথায়? সে তার বাবার বাড়িতেই আছে। তার ঠাকুরদাদারা তাকে এখানে পাঠায় না। তার বয়স এখন কত হবে? বোধহয় 16-17 বছর হবে। কিন্তু আপনি এখন এতদিন পর গিরিবালা সম্পর্কে এত কিছু জানতে চাইছেন কেন? আপনি কি বলতে পারেন গিরিবালা এখন কোথায় আছে? পারব। তাহলে দয়া করে বলুন সে এখন কোথায় আছে। আমি তার অনেক খোঁজ করেছি, কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাইনি। বহু বছর আগেই সে আপনার বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এতদিন যখন তার কোনো সন্ধান করেননি, এখন আর সন্ধান করার প্রয়োজন কি? আমি জানি গিরিবালা কোথায় আছে। আপনি যদি আমাকে ঠিকঠাক সব উত্তর দেন তাহলে আমি তার ঠিকানা আপনাকে জানাব। স্যার, আমি যে কেন গিরিবালার খোঁজ করছি তার সবটাই আপনাকে খুলে বলছি, তাহলে আপনি বুঝতে পারবেন। 6 মাস হলো আমার স্ত্রী ইহলোক ত্যাগ করেছেন। তার মৃত্যুর 6 মাস আগেই তিনি একটি বিশাল সম্পত্তি লাভ করেন। তার বাপের বাড়ির দিকের কোনো এক ব্যক্তির সেই সম্পত্তি ছিল। তার মৃত্যুর পর তার আর কোনো উত্তরাধিকারী না থাকায়
আমার স্ত্রী সেই অগাধ বিষয় সম্পত্তির উত্তরাধিকারিণী হন। কিন্তু যে ব্যক্তি সেই সম্পত্তির স্বত্বাধিকারী ছিলেন, হঠাৎ তার মৃত্যু হওয়ায় তিনি মৃত্যুর আগে কোনো উইল করে যেতে পারেননি। আমার স্ত্রী তার মৃত্যুর পর আদালত থেকে সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র সংগ্রহ করে ওই বিশাল সম্পত্তির মালিকানা গ্রহণ করেন। কিন্তু ওই জমিদারির প্রজাদের সঙ্গে বন্দোবস্ত করে খাজনাপত্র আদায় করার আগেই করাল মৃত্যু আমার স্ত্রীকে গ্রাস করে। এখন এই অগাধ বিষয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী আমাদের একমাত্র কন্যা গিরিবালা। সেই কারণেই আমি এখন তার খোঁজ করছি। বাড়ি থেকে সে বেরিয়ে গিয়েছিল, এ কথা সত্যি, কিন্তু এখন যদি তার সন্ধান পাই, তাহলে সমাজের দিকে না তাকিয়ে, লোকজনের কোনো কথা না ভেবেই তাকে আমি আবার সাদরে বাড়িতে গ্রহণ করব। বিমলাচরণ দত্তের কথা শুনে বুঝতে পারলাম তিনি ঠিক কেন এত বছর পর গিরিবালার সন্ধান করছিলেন। অর্থ বড়ই অদ্ভুত জিনিস। যে মেয়ে একদিন কুলের বাইরে বেরিয়ে গিয়েছিল বলে তার বাবা পর্যন্ত তার খোঁজ করেনি, আজ সে বিপুল সম্পত্তির উত্তরাধিকারী হতে চলেছে জানার পরই সকলেই তার খোঁজ করতে আরম্ভ করেছে। গিরিবালার মৃত্যুর কারণও এখন আমার কাছে একদম পরিষ্কার। এই বিশাল সম্পত্তি গিরিবালার অবর্তমানে কে পাবে? গিরিবালার একটি ছেলে ছিল যার বর্তমান বয়স 16 কি 17 বছর। ছোট থেকেই সে তার ঠাকুরদাদার কাছে বড় হয়েছে। একদিনের জন্য মামার বাড়িতে আসেন। গিরিবালার পরে এই সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী সেই পুত্র সন্তান। সুতরাং গিরিবালাকে হত্যা করতে পারলেই এই সমস্ত সম্পত্তি তার শ্বশুর বাড়ির লোকেরা অনায়াসেই লাভ করবে। বিমলাচরণ দত্তের বাড়ি থেকে প্রায় 10 ক্রোশ দূরে চন্দ্রমুখী ওরফে গিরিবালার শ্বশুর বাড়ি। তার ছেলের নাম শশীভূষণ আর শ্বশুরের নাম কমলাকান্ত। বিমলাচরণ দত্তের কাছ থেকে তাদের সম্পর্কে সমস্ত কথা জেনে আমি কমলাকান্তের গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। গাড়ি করে কমলাকান্তের গ্রামের কাছাকাছি অন্য এক গ্রামে উপস্থিত হলাম। আমার উদ্দেশ্য ছিল প্রথমেই গ্রামের ভিতরে প্রবেশ না করে বাইরে থেকে অনুসন্ধান চালানো। তাতে অনেক তথ্য সহজেই পাওয়া যায়। তারপর শেষে গ্রামের ভিতরে গিয়ে সম্পূর্ণ তদন্ত করব। পৃথিবীর সমস্ত দেশেই এবং সমস্ত গ্রামেই ভালো এবং মন্দ দুই রকমই মানুষ দেখতে পাওয়া যায়। মন্দ মানুষদের মধ্যে এরকম অনেককেই পাওয়া যায় যাদের সাথে কারোর মনোমালিন্য না থাকলেও তারা বিন্দুমাত্র সুযোগ পেলেই অন্যের অনিষ্ট করবার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে থাকে। এতে তাদের কোনো স্বার্থ থাকুক বা না থাকুক, অন্যের অপকার করাই যেন এদের জীবনের একমাত্র উদ্দেশ্য। শহর গ্রাম সর্বত্রই এই ধরনের চরিত্রের মানুষদের সহজেই খুঁজে পাওয়া যায়। আবার অন্যদিকে ভালো মানুষদের মুখ থেকে সহজে অন্যের অনিষ্ট হয় এমন কোনো কথাই বার করা যায় না। প্রয়োজনে তারা মিথ্যে বলে অপর ব্যক্তিকে বাঁচানোর সর্বতভাবে চেষ্টা চালিয়ে যায়। সেই সব লোকেরা পুলিশ কর্মচারীদের কোনো কাজেই আসে না। পুলিশ কর্মচারীরা সব সময় থাকে সেই মন্দ লোকেদের সন্ধানে। আমি এই গ্রামে উপস্থিত হয়েছিলাম সেখানকার পঞ্চায়েত, চৌকিদার ও তাদের নিয়ে আসা অন্য লোকেদের সাহায্যে জানতে পারলাম যে কমলাকান্ত অত্যন্ত ভয়ানক লোক। এখন তার বয়স হয়েছে ঠিকই, কিন্তু যৌবনকালে তিনি করেননি এমন কোনো দুষ্কর্ম নেই। একসময় তিনি ডাকাত দলের সর্দারও ছিলেন। কোনো কোনো বড় ডাকাতি নিজেই করতেন। একবার ধরাও পড়েছিলেন, কিন্তু টাকার জোরে আর ইংরেজি আইনের ফাঁকের গুণে সে যাত্রায় সে বেঁচে যায়। এখন বয়সের ভারে সব জায়গায় যেতে পারেন না, কিন্তু তার আগের দলের ডাকাতেরা প্রায় তার কাছে পরামর্শ নেওয়ার জন্য এসে থাকে। তিনি একজন অত্যন্ত ধুরন্ধর ব্যক্তি, দেশের মধ্যে 1 নম্বর মামলাবাজ। কোন মামলা মোকদ্দমায় কি করলে কি হয়, কিভাবে জেতা যায়, তার জন্য কোন দূরভিসন্ধি অবলম্বন করার প্রয়োজন, তা সবই তার নখদর্পণে। অনেক নামজাদা উকিলের থেকেও কূট পরামর্শ দেওয়াতে তিনি শ্রেষ্ঠ। এইভাবে অসৎ উপায়ে টাকা লুট করে তিনি বেশ কিছু বিষয় সম্পত্তি করেছিলেন, কিন্তু সেই সব বিষয় ভোগ করবার আগেই তার একমাত্র ছেলে অকালেই মারা যায়। ছেলের মৃত্যুর পর তার পুত্রবধূ গিরিবালা শ্বশুর বাড়ি ছেড়ে চিরকালের জন্য বাপের বাড়িতে চলে যায়।
কিন্তু তার একমাত্র নাতি শশীভূষণকে তিনি কখনোই মায়ের কাছে যেতে দেন। এখন সেই নাকি তার একমাত্র ভরসা। কমলাকান্তের বিশ্বস্ত চাকর বাকর বা অন্যান্য ব্যক্তি কারা আছে এবং চন্দ্রমুখীর মৃতদেহ যে সময় পাওয়া যায় সেই সময় গ্রামের কারা অনুপস্থিত ছিল সেই ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করলাম। স্থানীয় পুলিশের সাহায্যে খুব সহজেই সেই কাজ সম্পন্ন করা গেল। সমস্ত প্রমাণ এবং সাক্ষী জোগাড় করে অবশেষে আমরা কমলাকান্তের গ্রামে উপস্থিত হলাম। সেই সময় বাড়িতে কমলাকান্ত এবং শশীভূষণ উভয়েই উপস্থিত ছিলেন। ফলে খুব সহজেই তারা দুজনেই আমাদের আয়ত্তাধীন হলেন। এদেরকে প্রথমে অনেক কথাই অনেক রকমভাবে জিজ্ঞাসা করা হলো, কিন্তু আমাদের তদন্তের সুবিধা হয় এমন কোনো কথাই এদের মুখ থেকে বার করা গেল না। তখন আর কোনো উপায় না দেখে সকলকে একসাথে থানায় পাঠিয়ে দেওয়া হলো। অন্যদিকে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানালাম যত শীঘ্র সম্ভব সরলাকে যেন এইখানে পাঠিয়ে দেওয়া হয়। পরদিনই সরলা এসে এই সমস্ত লোকেদের মধ্যে 2 জন লোককে শনাক্ত করে বলল, এই দুজনকে আমি বেশ কয়েকবার চন্দ্রমুখীর ঘরে দেখেছি। এদের সাথে সেদিন দুপুরে চন্দ্রমুখী বেরিয়ে গিয়েছিল আর ফেরেনি। সরলার কথা শুনে ওই 2 জন লোক আর কোনো কথাই বলতে পারল না। শূন্য দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে থাকলো। ওদের মুখ দেখে তখন মনে হচ্ছিল কেউ যেন ওদের মুখ থেকে সমস্ত রক্ত শুষে নিয়ে একেবারে ফ্যাকাশে করে দিয়েছে। তাদের এই অবস্থা দেখে আমি বেশ বুঝতে পারছিলাম চন্দ্রমুখীকে ঘর থেকে বার করে নিয়ে গিয়ে তারাই হত্যা করেছে। আর কমলাকান্তই এই সমগ্র ষড়যন্ত্রের আসল মাথা। কারণ চন্দ্রমুখীকে হত্যা করার পেছনে তার যতদূর স্বার্থ সেই রকম আর কারও নেই। এই 2 জন শুধুমাত্র টাকার জন্যই যে কাজ করেছে তা স্পষ্ট। চন্দ্রমুখী ওরফে গিরিবালা তার মায়ের কাছ থেকে যে বিপুল সম্পত্তির উত্তরাধিকারিণী হয়েছিল তা তার অবর্তমানে কমলাকান্তের পৌত্র শশীভূষণ লাভ করবে। আর যতদিন কমলাকান্ত বেঁচে থাকবেন ততদিন তিনি প্রকৃতপক্ষে এই অগাধ বিষয় সম্পত্তি ভোগ করবেন। শশীভূষণ কেবল নামেই তার সম্পত্তির উত্তরাধিকারী হয়ে থাকবে। এই 2 হত্যাকারী এবং কমলাকান্ত ও শশীভূষণকে পৃথক পৃথক প্রহরীর কাছে পাহারায় রাখার ব্যবস্থা করা হলো। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। শশীভূষণকে আমরা বারবার অনেক রকমভাবে জেরা করে এইটা বুঝতে পারলাম যে সে বিষয়ে কিছুই জানে না। যা হয়েছে তার সবই তার ঠাকুরদা কমলাকান্তের চক্রান্তে হয়েছে। এরপর আমরা কমলাকান্তকে জেরা করা শুরু করলাম। আমরা প্রথম থেকেই জানতাম যে তার মুখ থেকে কথা বার করা খুব একটা সহজ হবে না। বাস্তবেও তাই হলো। তাকে যাই জিজ্ঞাসা করা হোক না কেন তিনি একটাই কথা বলে গেলেন যে তিনি কিছুই জানেন না। এর বাইরে তার মুখ থেকে একটা কথাও বার করা গেল না। গিরিবালা আমার পুত্রবধূ ছিল, এ কথা সত্যি। আমার ছেলে মারা যাওয়ার পর সে এই বাড়ি ছেড়ে তার বাপের বাড়ি চলে যায়। তারপর সে কোথায় গেছে, এতদিন ধরে কোথায় আছে, বেঁচে আছে না মরে গেছে, এসব কিছুই আমি জানি না। গিরিবালা যে তার মায়ের দিক থেকে এক বিপুল সম্পত্তি লাভ করেছে সে কথা নিশ্চয়ই আপনি জানেন। না, এই ব্যাপারে আমি কিছুই জানি না। আর আমি এসব কিভাবে জানবো? গিরিবালার সন্ধান করার জন্য আপনি আপনার বিশ্বস্ত 2 জনকে কলকাতায় পাঠিয়েছিলেন, এ কথা সত্য? না, সম্পূর্ণ ভুল কথা। আমি কাউকেই গিরিবালার সন্ধানের জন্য কলকাতায় পাঠাইনি। গিরিবালার খোঁজ করার কোনো রকম প্রয়োজন আমি বোধ করি না। কমলাকান্তের কথা শুনে বুঝলাম যে তিনি যে চরিত্রের লোক তাতে এভাবে তার থেকে কথা বার করা সম্ভব হবে না। তাই তখনকার মতো তাকে জেরা করা বন্ধ রাখলাম। সমস্ত ঘটনা প্রমাণ করতে হলে অন্য পথ অবলম্বন করতে হবে। যে 2 জন ব্যক্তির সাথে চন্দ্রমুখী শেষবারের মতো বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল আমরা এবার তাদের ভালোভাবে জিজ্ঞাসাবাদ শুরু করলাম। প্রথমে তারাও কিছুই স্বীকার করছিল না, কিন্তু তাদেরকে অনেক বোঝানোর পর শেষ পর্যন্ত তারা মুখ খুলতে রাজি হলো। ওদের বয়ান থেকে এ কথা আমরা নিশ্চিত রূপেই জানলাম যে কমলাকান্তই অর্থের বিনিময়ে ওদের 2 জনকে কলকাতায় পাঠিয়েছিল গিরিবালাকে নিয়ে আসতে। কমলাকান্ত তাদেরকে বলেছিল যে যদি তারা গিরিবালার সন্ধান এনে দিতে পারে তাহলে তাদের নগদ 200 টাকা পুরস্কার ও আসা যাওয়া থাকা খাওয়া খরচা বাবদ আরও 100 টাকা দেবেন। সেই টাকার লোভেই তারা গিরিবালার খোঁজ আরম্ভ করে।
ও শেষ পর্যন্ত তারা সন্ধান পাওয়ার পর গ্রামে ফিরে এসে কমলাকান্তকে সেই কথাও জানায়। এরপর কমলাকান্ত আবারও তাদের দুজনকে কলকাতায় পাঠান। তবে এবারে তারা আর একা যায় না, তাদের সাথে যান স্বয়ং কমলাকান্ত এবং তার সাথে আরও ৩-৪ জন লোককে নিয়ে যান তিনি কলকাতায়। এবার ওই দুজন লোকের উপর দায়িত্ব পড়ে চন্দ্রমুখীকে একা বাড়ি থেকে বের করে নিয়ে এসে কমলাকান্তের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। এই কাজের জন্য কমলাকান্ত তাদের দুজনকে ৫০০ টাকা পুরস্কার দেওয়ার অঙ্গীকার করেন। অর্থের লোভে এবার ওই দুজন চন্দ্রমুখীর কাছে বেশ কয়েকদিন যাতায়াত করে এবং নানান কৌশলে তাকে একা বাড়ি থেকে বের করে নিয়ে আসার চেষ্টাও করে। শেষ পর্যন্ত তারা সফলও হয়। সেদিন দুপুরে চন্দ্রমুখীকে বাড়ি থেকে বার করে নিয়ে এসে কমলাকান্তের হাতে অর্পণ করে দিয়ে তারা পুরস্কারের টাকা নিয়ে চলে যায়। তারপর সেখানে ঠিক কী ঘটেছিল তা তারা কেউই জানে না। কমলাকান্ত সেবার কলকাতায় এসে তার সাথে ৩-৪ জন লোককে নিয়ে একটা বাড়ি ভাড়া করেছিলেন। ওই দুজন লোকই চন্দ্রমুখীকে সেই বাড়িতে কমলাকান্তের কাছে নিয়ে এসেছিল। কমলাকান্তর সঙ্গে যাদের নিয়ে এসেছিল ওই দুজন ব্যক্তি তাদের নাম জানায়। খুব সহজে তারা ধরাও পড়ে যায়। তারাও সমস্ত কথা স্বীকার করে। সেদিন চন্দ্রমুখী কমলাকান্তের কাছে আসবার পর কমলাকান্ত তাদেরকেও বাড়ি থেকে চলে যেতে বলেন। বাকিটা খুব সহজেই অনুমান করা যায়। কমলাকান্ত একাই চন্দ্রমুখীকে হত্যা করে ওই বাড়ির কাছাকাছি অঞ্চলের একটি জঙ্গলাময় বাগানে ফেলে রেখে যায়। কমলাকান্তকে চন্দ্রমুখী ওরফে গিরিবালার হত্যা অপরাধে বিচারকের কাছে পাঠানো হয়, কিন্তু বিচারককে এই মামলার বিচার করতে হয়নি। ঈশ্বরই কমলাকান্তকে বিচার করে শাস্তি দিয়েছেন। মামলা চলাকালীনই কমলাকান্ত জেলের মধ্যেই মারা গিয়ে মানুষের আদালতের বিচারের হাত থেকে মুক্তি পেয়ে যায়। শুনলেন দারোগার দপ্তর থেকে শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা ভীষণ হত্যা গল্প অবলম্বনে গিরিবালা হত্যা রহস্য। গল্পটিতে দারোগা প্রিয়নাথের ভূমিকায় রয়েছেন শুভদীপ নাথ। গল্পের সূত্রধার আমি রক্তিম। প্রথম কথক আকাশ, গিরিবালার চরিত্রে বর্ষা, পুরুষের চরিত্রে সৌরভ, বেলার ভূমিকায় দেবস্মিতা, সরলার চরিত্রে বর্ণিশা, অবিনাশের চরিত্রে অমিত, চৌকিদারের চরিত্রে আমি রক্তিম, বিমলাচরণের ভূমিকায় শুভাশিস ও কমলাকান্তের চরিত্রে ইভান সরকার। গল্পের নাট্যরূপদান বর্ষা, শব্দ সংযোজনে সুদেশনা, আবহ পরিকল্পনায় ফিনিক্স অডিওভার্স, ভিডিও এডিট ও মোশন মলয় এবং সমগ্র পরিচালনা ও পোস্টার ডিজাইনে সৌম্যদীপ গুঁই। আমাদের প্রযোজনা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।